আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। মরিয়ম, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। মরিয়মকে অনেকদিন পরে ক্লাসে পেলাম আবার। জি স্যার, লাস্ট উইকে স্যার আমার কিছু প্রবলেম ছিল স্যার, এই জন্য আমি কোনো ক্লাসে অ্যাটেন্ড করিনি। আচ্ছা, ঠিক আছে। সো সরি স্যার, নেক্সট টাইম আর এরকম করবো না। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ রাইসা, তুমি ভালো আছো? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ লাবিবা, তুমি ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। তো আমাদের জন্য তো একটা খুশির খবর আসলো অলরেডি, যে আমরা 30 তারিখে কলেজ খোলা পাচ্ছি মার্চের, তাই না? জি স্যার। ইনশাআল্লাহ 30শে মার্চ আবার আমরা ক্যাম্পাসে যাব, সবার সাথে সবার দেখা হবে। তো তোমরা বাসায় পড়াশোনা করতেছো তো নাকি? জি স্যার, করতেছি কিন্তু কম কম। দেখো, আমরা কিন্তু আস্তে 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 করতে করতে, যেটাকে বলে কচ্ছপের মতো করে যদিও হাঁটি, তারপরে কিন্তু আমরা অনেক দূর এগিয়ে গেছি অলরেডি। আমরা প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় শেষের দিকে। আমরা আশা করছি এই সপ্তাহে ইনশাআল্লাহ আমরা দ্বিতীয় অধ্যায়টা শেষ করে ফেলবো। তো মার্চের মানে কলেজ খোলার সশরীরে যখন আমাদের ক্লাস শুরু হবে, তার আগেই ইনশাআল্লাহ আমরা আরো একটা অধ্যায় শেষ করতে পারবো বলে আশা করি। এরপরে দেখবা যে কলেজে আসলেই হয়তো তোমাদের একটা পরীক্ষা হতে পারে, সেটা হয়তো আমরা আগে বলে দিব অবশ্য, কখন হবে, কিভাবে হবে, সিলেবাসটা কেমন হবে। আর তোমাদের একটা ইয়ে ছিল যে আমাদের হার্ড কপি সিলেবাসের পুরা 100 নাম্বারের। স্যার সবার তো স্যার প্রিন্টেড সিলেবাস সবাই দিয়ে দিয়েছে স্যার, 100 মার্কসের, একদম অ্যানুয়াল এক্সাম পর্যন্ত। বুঝতে আমাদের পারছি, তো স্যার অ্যাকাউন্টিং এর দেওয়া হলো না। আমি বুঝতে পারছি তুমি কোনটা কি বলেছো। আমরা একেবারে সিলেবাসের টোটাল যে সিলেবাসটা আছে, ওই সিলেবাসটা আমি তোমাদেরকে 100 নাম্বারের যে সিলেবাসটা, ওইটা একটা ফটো উঠিয়ে আমি তোমাদের গ্রুপে শেয়ার করে দিয়ে দেবো। আমি দেই নাই তোমার এই জন্যই দেই নাই যে সিলেবাসটা করা হয়েছে এগুলো আমাদের স্বাভাবিক সময়ের জন্য। তো এখন তো যেহেতু সময়টা একটা প্যান্ডামিক টাইম পার হচ্ছি, তো এটা এক্স্যাক্টলি এভাবে অনুসরণ করা যাবে কিনা এটা নিয়ে একটু কনফিউশন রয়েছে, যে কারণেই তোমাদেরকে আমি সেই প্রিন্টেড সিলেবাসটা তোমাদের হাতে এখনো দিইনি। কথা বুঝতে পেরেছ? তো আমাদের যে প্রিন্টেড সিলেবাসটা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। তো আমাদের এই একাদশ শ্রেণীর আমাদের যে প্রিন্টেড সিলেবাস যেটা রয়েছে, সেটাতে আমরা প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় আমাদের আছে, আর অধ্যায় 4 আছে, আর সেকেন্ড পেপারের একটা অধ্যায় আছে আমাদের। তো আমি ফার্স্ট ফার্স্ট পেপারের যে 3টা অধ্যায় রয়েছে, এই 3টা অধ্যায় ইনশাল্লাহ চেষ্টা করবো এর মধ্যে শেষ করে ফেলতে। আজকে দ্বিতীয় অধ্যায়ের যে বিষয়টা আলোচনা করার কথা ছিল তোমাদের সাথে, সেটা ছিল নবদান বইয়ের শেষ অংশ, খুচরা নবদান বই। খুচরা নবদান বই তোমরা তো 9 স্যার থেকে আমরা ভুল সংশোধনী চাকরিটা কবে করব? ভুল সংশোধনী জাবেদা করবো না, চতুর্থ অধ্যায়ের মধ্যে করবো ভুল সংশোধনী জাবেদা। এখন তো আমাদের দ্বিতীয় অধ্যায় চলতেছে। জি স্যার। নেক্সটে মানে স্যার আমাদের স্যার ভুল সংশোধনী যাবে স্যার, আমি একটু দেখেছিলাম স্যার, একটু কনফিউজিং মনে হচ্ছে স্যার, আপনি একটু ক্লিয়ার করে দিলে ভালো হতো। যেহেতু এটা তোমার চতুর্থ অধ্যায়ের পড়া, তো তো দ্বিতীয় অধ্যায়ের মধ্যে ওইটা ক্লাসে আমি আনতে চাচ্ছি না। তোমার যদি স্পেসিফিক কোনো জাবেদা নিয়ে তোমার প্রশ্ন থাকে, তুমি ক্লাসের আগে পড়ে আমাকে ফোন দিও, জেনে নিও। হ্যাঁ, আর ওভারঅল বোঝানোর জন্য আমি চতুর্থ অধ্যায় যখন শুরু করব, তখন তো ওভারঅল সবাইকে বুঝিয়ে দিব। ঠিক আছে? জি স্যার। যদি নির্দিষ্ট করে 1টা 2টা বা 4টা 5টা কোনো জাবেদায় তোমার প্রবলেম থাকে তোমার দেখতে গিয়ে, তো তুমি আমাকে ক্লাসের আগে পড়ে যে কোনো সময় তুমি আমার কাছ থেকে ফোন দিয়ে এটা জেনে নিও, কেমন? আচ্ছা, তো দেখো আমি যেটা বলছিলাম যে
তোমাদের ক্লাস 9-10-এ নগদান করেছো, আর ইতিমধ্যে আমার এই ক্লাসেও তোমাদেরকে 3 ঘরে নগদান বই শেখানো হয়েছে, নগদ প্রাপ্তি জাবেদা শেখানো হয়েছে, প্রধান জাবেদা শেখানো হয়েছে, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা শিখেছো তোমরা। তা আশা করি তোমাদের নগদান বইগুলোতে প্রবলেম এখন আপাতত নেই। তোমাদের কারো কি প্রবলেম আছে নগদান বইয়ে 3 ঘরায় বা 2 ঘরায়? নো স্যার। ভেরি গুড। আজকে তোমাদেরকে আমি যে জিনিসটা শেখাবো সেটা হচ্ছে খুচরা নগদান বই। খুচরা নগদান বই, খুচরা নগদান বই জানার আগে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সোহাগী ভালো আছো? মিস করেছো কেন কাগের ক্লাসগুলো? স্যার আসলে আমি একটু অসুস্থ ছিলাম। আচ্ছা ঠিক আছে, আর মিস করো না। জি স্যার। ফাইন। দেখ আজকে অনেক তোমরা সোহাগী আসছো, মরিয়ম আসছো, তারপর লাবিবা, তোমরা সামনে ক্লাসগুলো মিস করো না, ক্লাসগুলো করো। আজকে ভালো হলো যে নতুন একটা বিশেষ আলোচনা করবো, সেটা তোমাদের সবাইকে পেলাম। সেটা হচ্ছে যে খুচরা নগদান। খুচরা নগদান জানতে হলে তোমাকে আগে নগদান বইয়ের কনসেপ্টটা আগে ক্লিয়ার থাকতে হবে। তোমরা আমাকে যে কোনো একজন বলো তো দেখি, নগদান বইটা মূলত কি কারবারের? নগদান বই কোন ধরনের লেনদেনগুলো লিপিবদ্ধ করা হয়? স্যার কারবারের লেনদেনগুলো, নগদে যে লেনদেনগুলো হয়। কারবারে নগদে যে লেনদেনগুলো হয়। ভেরি গুড। হ্যাঁ ফারজানা, লাবিবা তোমরা ঠিক বলেছো যে কারবারে যে নগদ লেনদেন যেগুলো হয়ে থাকে, চেকের মাধ্যমে যেগুলো হয়ে থাকে, অর্থাৎ নগদ টাকার আগমন আর নির্গমন। তো তোমাদেরকে আমি এক্সাম্পল যদি বলি যে একটা বড় প্রতিষ্ঠান, একটা বড় কোম্পানি যখন তার একটা নগদান বইয়ের মধ্যে পণ্য ক্রয়, পণ্য বিক্রয় যেগুলো নগদ হয়ে থাকে আর কি, নগদে ক্রয়, নগদে বিক্রয়, দেনাদারের কাছ থেকে প্রাপ্তি, পাওনাদারকে পরিশোধ, ব্যাংকে জমা দেওয়া হলো, ব্যাংক থেকে উঠানো হলো হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা, এগুলো নগদান বই লিপিবদ্ধ করা হয়। একটা নগদান বই, একটা লেজার বলো বা একটা খাতা বলো, সেখানে যদি 3 টাকার একটা কলম, 5 টাকার একটা শার্পনার, 2 টাকার একটা কার্বন পেপার, হ্যাঁ 5 টাকার একটা ডাক টিকেট, এগুলো যদি লেখা হয় ওই নগদান বই, যেখানে 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, 20,000 টাকা, 30,000 টাকার লেনদেন যেখানে লেখা হয়েছে, সেখানে যদি ওই একই তারিখে যদি লেখা হয় 5 টাকার কলম, 10 টাকার খাতা, 2 টাকার কার্বন পেপার, এগুলো যদি লেখা হয়, তাহলে ওই নগদান বইটা প্রিপেয়ার করা কি সহজ হবে নাকি কঠিন হবে? স্যার কঠিন হবে। অবশ্যই। এই এত বড় বড় লেনদেনের সাথে 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকা, এগুলো যদি একই লোকে লিপিবদ্ধ করে, আর এই ছোট ছোট লেনদেন প্রতিদিন হয়ে থাকে, 20-25টা লেনদেন হয়, বা ধরো একটাই করে হলো মনে করো, তো এত বড় বড় লেনদেনের মধ্যে 10 টাকা, 20 টাকা, 15 টাকা এগুলো লেখা বিশাল একটা জটিল বিষয় এবং সময় সাপেক্ষ বিষয়, এবং বড় বড় লেনদেনে ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। জি স্যার। যেহেতু ভুল হওয়ার বেশি সম্ভাবনা বেশি থাকে, সেহেতু যারা বড় কোম্পানি তাদের অনেক লেনদেন হয়, তারা কি করে, সবাই মিউট করে নাও। তারা কি করে, যারা বেশি লেনদেন যাদের মধ্যে হয়ে থাকে, তার নির্দিষ্ট একজন ব্যক্তিকে দায়িত্ব দিয়ে দেয়। প্রথম কথা হচ্ছে কারবারের যে নগদ, যিনি কেশিয়ার, যিনি নগদ হিসাব, যিনি রক্ষণাবেক্ষণ করে নগদের ব্যাপারটা, তাকে আমরা কেশিয়ার বলি, প্রধান কেশিয়ার। এই প্রধান কেশিয়ার কারবারের সকল নগদ টাকার আসা, নগদ টাকার চলে যাওয়া, অর্থাৎ নগদ সম্পদের হ্রাস বৃদ্ধি উনি এখানে লিপিবদ্ধ করে। তো ওনার দ্বারা ছোট বড় সকল লেনদেন যদি উনি একাই লিপিবদ্ধ করেন, তাহলে সেখানে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সেই কারণে প্রধান কেশিয়ার একজন আলাদা একজন ব্যক্তিকে দায়িত্ব দিয়ে দেয়, 1,000, 2,000 টাকা দিয়ে দায়িত্ব দিয়ে দেয় যে ছোটখাটো লেনদেনের ঝামেলাগুলো আপনি আমাকে দিয়েন না, আপনাকে আলাদা একটা সেকশন খুলে দেওয়া হলো, যত ছোট ছোট লেনদেন আছে, কাগজ কলম পেন্সিল, রিক্সা ভাড়া, বাস ভাড়া,
হ্যাঁ, বিদ্যুৎ বিল, ধরো একটা তার কিনতে, সুইচ কিনতে যা যা লাগে, একজন মেহমান আসলো, 1 কাপ চা, একটা বিস্কিট, এগুলার জন্য যে খরচ আছে এগুলো আমার উপর ঝামেলা দিয়েন না, এগুলো আপনি করেন। এরকম একজনকে আলাদা দায়িত্ব দেওয়া হয়। তো তিনি কারবারের ওই ছোট ছোট লেনদেন গুলাকে লিপিবদ্ধ করে। তাকে কে দায়িত্বটা দিল বলো তো দেখি, আমাকে দায়িত্বটা কে দিল? স্যার মালিক, ক্যাশিয়ার। প্রধান কেশিয়ার। প্রধান ক্যাশিয়ার। কে দায়িত্ব দিল? প্রধান ক্যাশিয়ার। প্রধান ক্যাশিয়ার। তা তোমাদের কাছে আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবো, তাহলে লিঙ্কটা ধরতে পারবা। দেখো, প্রধান কেশিয়ার কিন্তু কারবারের যত টাকার আসা যাওয়া, আগমন নির্গমন, এগুলো কিন্তু প্রধান কেশিয়ার রেকর্ড করে। এই টাকাগুলো প্রধান কেশিয়ারের কাছে আসে বাহির থেকে, কারবারের বাইরে থেকে। কারবারের মধ্যে আসে অথবা কারবার থেকে বাহিরে চলে যায়। যেহেতু কারবারের মধ্যে আসে এবং কারবার থেকে বাহিরে চলে যায়, তো এগুলো উনি লিপিবদ্ধ করেন। কিন্তু উনি যে আরেকজনকে দায়িত্ব দিলেন যে আমি বড় বড় লেনদেনগুলো, মানে কারবারের নগদ আগমন নির্গমন গুলো আমি লিখছি, বা ছোটখাটো লেনদেনগুলো, খুচরা যে খরচগুলো হয়, এগুলো আপনি লিপিবদ্ধ করেন। এগুলো দায়িত্ব আপনাকে দেওয়া হলো, যখন টাকা লাগে আমার কাছ থেকে নেবেন, আপনি খরচ করবেন। তো এখন আমার কাছে প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে, যে এই যে প্রধান কেশিয়ার খুচরা কেশিয়ারকে দায়িত্ব দিলেন খুচরা খরচগুলো লিপিবদ্ধ করার জন্য, ওই খুচরা কেশিয়ারের কাছে নগদ টাকাটা কোত্থেকে আসবে? স্যার প্রধান ক্যাশিয়ারের থেকে। প্রধান কেশিয়ারের কাছ থেকে আসবে। ওই প্রধান কেশিয়ার কিন্তু কারবারেরই লোক। তার মানে খুচরা কেশিয়ার কারবারের একটা আলাদা সেকশন হওয়া সত্ত্বেও উনি যে নগদ টাকা ওনার কাছে আসবে, সেই টাকাটা বাইরের কোনো ব্যক্তির কাছ থেকে আসবে না, আসবে কারবারেরই প্রধান কেশিয়ারের কাছ থেকে। কোথেকে আসবে? কারবারের প্রধান ক্যাশিয়ার থেকে। কারবারের প্রধান কেশিয়ারের কাছ থেকে, কারবারের প্রধান কেশিয়ারের যে ক্যাশ, সেই ক্যাশটার নাম হচ্ছে নগদান অথবা ব্যাংক। টাকা ব্যাংকে জমা থাকলে আমরা ব্যাংক হিসাব বলি, আর কারবারের নগদ টাকা জমা থাকলে আমরা নগদান হিসাব বলি, নগদ জমার উদ্বৃত্ত বলি, তাই না? জি তো স্যার। সেই নগদ টাকাটা যখন প্রধান কেশিয়ার ওই যে যাকে দায়িত্ব দেওয়া হলো খুচরা খরচগুলা দেখভাল করার জন্য, খুচরা খরচগুলো নির্বাহ করার জন্য দায়িত্ব দেওয়া হলো, ওনাকে যখন টাকা দেয়, তখন প্রধান কেশিয়ার কাছ থেকে সে টাকা পাইয়া সে প্রধান কেশিয়ারের নগদ টাকাটা চলে গেল এখন তার তহবিলে, আর তার তহবিলের নাম হচ্ছে খুচরা নগদ তহবিল। তাহলে খুচরা কেশিয়ার যে টাকাটা পাইলো, ওই ক্যাশটার নাম কি? খুচরা নগদান। খুচরা নগদান। ওটার নাম হচ্ছে কি? খুচরা নগদান। প্রধান কেশিয়ার বলো। স্যার ওই যে তার সুইচ এইগুলা কোনটাতে যায়, মানে এগুলার নাম কি হয়? বলবো, আমি একটু পরে বলবো, আগে টাকাটার অবস্থানটা জানো, এইলে আমি সব বলবো তোমাদেরকে। তা প্রথম বলছি, কারবারের যে প্রধান কেশিয়ারের যে ফান্ড, যে টাকাটাকে আমরা বলি নগদান হিসাব, কি হিসাব বলি? নগদান হিসাব। নগদান হিসাব। অথবা বলি নগদ জমার উদ্বৃত্ত, অথবা ব্যাংকে থাকলে বলি ব্যাংক জমার উদ্বৃত্ত বা ব্যাংক হিসাব বলি, তাই না? জি স্যার। জি স্যার। আর ওই খুচরা কেশিয়ার যিনি, যার কাছে খুচরা খরচের জন্য টাকা দেওয়া হলো, তার ক্যাশের নাম হচ্ছে খুচরা নগদান। তার ক্যাশের নাম কি? খুচরা নগদান। খুচরা নগদান। আর যিনি এই খুচরা খরচগুলো দেখভাল করবেন, তার নাম হচ্ছে খুচরা কেশিয়ার। তার নাম কি? খুচরা ক্যাশিয়ার। ইংরেজিতে বলা হয় পেটি কেশিয়ার। পেটি কেশিয়ার মানে খুচরা কেশিয়ার। এবার খুচরা কেশিয়ার টাকা পাইলো কার কাছ থেকে? প্রধান ক্যাশিয়ারের থেকে। প্রধান কেশিয়ারের কাছ থেকে। স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, বলো বলো। স্যার পড়া রিলেটেড না, আচ্ছা, মানে বলো। স্যার আমার একটা জিনিস জানার ছিল। স্যার শুনেছিলাম যে প্রতিটা কোম্পানিতে নাকি স্যার একটা পিটি ক্যাশ অ্যাকাউন্ট থাকে। সো স্যার ওই পিটি ক্যাশ অ্যাকাউন্টটা কিসের অ্যাকাউন্ট স্যার? এটাই খুচরা ওটা কেশিয়ার, মানে এটাই খুচরা কেশিয়ার, খুচরা কেশ। এটাই খুচরা ক্যাশিয়ার স্যার, পিটি ক্যাশ হ্যাঁ, অ্যাকাউন্টটাই। পেটি ক্যাশ অ্যাকাউন্টে খুচরা কেশ। ওকে ঠিক স্যার, আছে, থ্যাংক ইউ। ওকে ফাইন। এই আমি যে বললাম যে তাকে বলা হবে পেটি কেশিয়ার মানে খুচরা কেশিয়ার, বা পেটি ক্যাশ মানে খুচরা ক্যাশ। এখানে ছোট ছোট লেনদেনগুলো এখানে লিপিবদ্ধ হবে এই পেটি ক্যাশে, কেমন? তো খেয়াল করো, তাহলে খুচরা কেশিয়ার টাকা পায় কার কাছ থেকে? প্রধান ক্যাশিয়ার। প্রধান কেশিয়ারের কাছ থেকে। প্রধান কেশিয়ারের কাছ থেকে। তাহলে প্রধান কেশিয়ারের কাছ থেকে যদি খুচরা কেশিয়ার টাকা পায়, তাহলে
প্রধান কেশিয়ার কাছে যখন খুচরা কেশিয়ার টাকাটা পাইলো, তখন কারবারের যে মূল নগদের যে ফান্ড সেটা হ্রাস পাবে না বৃদ্ধি পাবে? হ্রাস পাবে, হ্রাস পাবে, আর খুচরা কেশিয়ারের টাকাটা বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাইলে পরে যদি আমি কথাটা, তাহলে আমি তোমাদেরকে প্রশ্ন করবো এখন, যে মনে করো খুচরা কেশিয়ার প্রধান কেশিয়ার কাছ থেকে 1000 টাকা পাইলো, তাই এখন খুচরা কেশিয়ার কি জাবেদা লিখবে? খুচরা ক্যাশিয়ার ডেবিট আর প্রধান ক্যাশিয়ার হিসাব ক্রেডিট। প্রধান কেশিয়ার নামে তখন হিসাব, আমি তোমাকে, তোমার জাবেদা ঠিক আছে, রাইট, ধন্যবাদ, তবে জেনে রাখো আমরা নগদান, আমরা লিখবো খুচরা নগদান ডেবিট, খুচরা নগদান ডেবিট আর নগদান হ্যাঁ। হিসাব ক্রেডিট। জি। তাহলে প্রধান কেশিয়ারের কাছ থেকে খুচরা কেশিয়ার টাকা পাইলে খুচরা কেশিয়ার টাকাটা বৃদ্ধি পায়, এজন্য খুচরা নগদান হয় ডেবিট, আর কারবারের যে মূল নগদান সেই নগদ টাকাটা কমে যায়, তাই জাবেদা হয় খুচরা নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। বুঝছো না বুঝুন? জি স্যার, বুঝছি। ভেরি গুড। তাহলে নগদ টাকা চেঞ্জ হইয়া এখন হয়ে গেল খুচরা নগদান, এখন হয়ে গেল কি নগদান? খুচরা নগদান। এবার খুচরা কেশিয়ার যত খরচ করবে, মনে করো একটা খাতা কিনলো, তোমরা আমি কতগুলো নাম বলি, খেয়াল করে শোনো সবাই। খাতা, কলম, পেন্সিল, শার্পনার, ইরেজার, স্টেপলার, আলপিন, এই জিনিসগুলোকে একসাথে বলা হয় মণিহারি। কি বলা হয়? মণিহারি, নাম বলে আমি আবার বলি, খাতা, কলম, পেন্সিল, শার্পনার, ইরেজার, স্টেপলার, হ্যাঁ, অর্থাৎ যে জিনিসগুলো ছোট ছোট কাজে ব্যবহার করা হয়, এইগুলাকে এক নামে বলা হয় মণিহারি। কি বলা হয়? মণিহারি। মণিহারি। এখন ধরো খুচরা কেশিয়ার 10 টাকা দিয়ে একটা কলম কিনেছেন, তো কলম কিনলে কলমের বাবদ যে কলমটা কি নামে লিখবো আমরা? মণিহারি হিসাব ডেবিট মণিহারি নগদ। হিসাব। কি ভাই, কি ফারজানা কি বলতেছিল আবার বলো? স্যার মণিহারি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট, এটা এখন আর বলা যাবে না, কারণ তার ক্যাশের নাম কিন্তু নগদান না। নগদ কিন্তু সে নগদ লেনদেন লিপিবদ্ধ করলেও তার নগদের নাম কিন্তু নগদান না, সে কিন্তু আলাদা সেকশন হয়ে গেছে। তার ফান্ডের নাম কি? খুচরা। খুচরা নগদান। তার ফান্ডের নাম হচ্ছে কি? খুচরা নগদ। তা কি খুচরা নগদান হিসাব ক্রেডিট? হ্যাঁ, খুচরা নগদান হবে ক্রেডিট। তাহলে জাবেদা হবে মণিহারি হিসাব ডেবিট, খুচরা নগদান হিসাব ক্রেডিট। রাইসা বুঝছো? জি স্যার, বুঝছি। হ্যাঁ সোহাগী, মরিয়ম, জাবেদারা বুঝতে পেরেছো কি জাবেদা হবে? জি স্যার। Fine. স্যার আরেকবার বললে ভালো হতো। আবার বলি, নরমালি আমরা যদি নগদে পণ্য ক্রয় করি, জাবেদা বলি ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এটা কে বলে? কারবারের সাধারণ জাবেদায় প্রধান কেশিয়ার যখন লিখবে সেই জাবেদা লিখবে। কিন্তু যেহেতু পেটি কেশিয়ার আলাদা একটা সেকশন হয়ে গেছে, আর তার সেকশন নাম হচ্ছে পেটি ক্যাশ, খুচরা ক্যাশ, এখন ওই খুচরা কেশিয়ার যখন কোনো খরচ করবে তখন সে জাবেদা লিখবে। যদি মণিহারি কিনে, মণিহারি কোনগুলো বলেছি? খাতা, কলম, কাগজ, আলপিন, জি স্যার, কার্বন, পেন্সিল, স্টেশনারি। হ্যাঁ স্টেশনারি, এরকম কিছু কিনলে উনি বলবে মণিহারি হিসাব ডেবিট, খুচরা নগদান হিসাব ক্রেডিট। শুধু নগদান বলা যাবে না, শুধু নগদ বললে হবে না, কি বলতে হবে? মানে খুচরা স্যার নগদান হিসাব যখন ক্রেডিট, পেটি ক্যাশিয়ার লিখবে তখন স্যার খুচরা নগদান উল্লেখ করতে হবে। খুচরা নগদান উল্লেখ করতে হবে। জি স্যার, বুঝতে বিষয়টা পারছি। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, তাহলে একটু আগে যে প্রশ্ন করেছিল ফারজানা, বৈদ্যুতিক যত বিষয় আছে, বৈদ্যুতিক, জি স্যার। বাতি, তার, সুইচ, একটা কাট আউট, একটা ফিউজ, হ্যাঁ, এই ধরনের যত বিষয় রয়েছে ইলেকট্রিক যে সরঞ্জাম সংক্রান্ত সমস্ত খরচগুলোকে আমি যদি একটা লিখি বাতি হিসাব ডেবিট, সুইচ হিসাব ডেবিট, তার হিসাব ডেবিট, এরকম লিখলে মনে করো 3 খাতা লাগবে শুধু একটা বাতির হিসাব লিখতেই। এটা না করে আমরা বৈদ্যুতিক যত বিষয় রয়েছে, ইলেকট্রিক্যাল, বাতি, তার, সুইচ, ফিউজ, কাট আউট, হ্যাঁ, এই সবগুলোকে এক নামে লেখা হয় বৈদ্যুতিক খরচ। কি নামে লেখা হবে? বৈদ্যুতিক খরচ। বৈদ্যুতিক খরচ। যেমন এখানে বলেছে খাতা, কলম, পেন্সিল, এগুলোকে বলবো মণিহারি। আর ইলেকট্রিক্যাল যত ছোট ছোট খরচ আছে সবগুলোকে এক লগে বলবো
বৈদ্যুতিক খরচ। বৈদ্যুতিক খরচ। বুঝতে পেরেছো? জি স্যার। আবার জি স্যার। পোস্টাল জাতীয়, যোগাযোগ জাতীয় পোস্টাল যেগুলো, ডাক টিকিট, চিঠির খাম, হ্যাঁ, তার মোবাইলের বিল বা মোবাইল ফ্লেক্সি লোড, হ্যাঁ, এগুলাকে একসাথে একটা নাম দেওয়া হয়, তাকে বলা হয় ডাক ও তার। ডাক ও তার আসলে শব্দগুলা পুরাতন শব্দ। এক সময় তো তোমার মোবাইল ছিল না, মোবাইল ছিল স্যার তখন তো, 9 10 তো ছিল এগুলাই যে ডাক ও তার। তখন তো যোগাযোগ করতো মানুষ টেলিফোনের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে। ওইগুলো কিন্তু তারবাহী যন্ত্র ছিল, তার দিয়ে, তাই না? জি স্যার। এখন মোবাইল আসছে ওয়্যারলেস, তারবিহীন। বাট ওই খরচের নামটা আমরা এখনো আগের মতো ডাক ও তার লিখবো। ডাক ও, আবার এক লগে ডাক্তার কিন্তু লিখবা না, তাইলে কিন্তু আমরা লিখবা কি ডাক ও। ডাক ও তার। এই ডাক বলতে বোঝায় পোস্ট অফিস জাতীয় যত খরচ আছে, টেলিগ্রাম, ডাক টিকিট, চিঠির খাম, হ্যাঁ, এগুলাকে বলা হয় ডাক। যেমন ধরো একটা মানিগ্রাম আসলো, টেলিগ্রাম আসলো, একটা ফ্যাক্স আসলো, এই যে খরচকে বলা হবে ডাক ও তার। ডাক ও তার। তার। আচ্ছা, এবার আসো চা, বিস্কুট, হ্যাঁ, কোকা কোলা, পেপসি, সেভেন আপ, বিরিয়ানি, হাজির বিরিয়ানি বলো, নান্না বিরিয়ানি বলো, যাই বলো না কেন, কারবারে যদি এই ধরনের কোনো খরচ হয়, এগুলো কি আমি আলাদা আলাদা নামে লিখি, একটা নান্না বিরিয়ানি, একটা হাজির বিরিয়ানি, একটা একটা পেপসি, একটা সেভেন আপ, একটা, তাহলে কিন্তু খাতা বলে লিখতে হবে। তো না লিখে আমরা এই সমস্ত সমস্ত ব্যয় আছে সবগুলোকে এক নামে লিখবো, আপ্যায়ন খরচ। আপ্যায়ন। কি লিখবো? আপ্যায়ন খরচ। আমি বুঝছো না, বুঝলে আমি কি বলতে চাচ্ছি? জি স্যার। খরচের ধরনগুলো খেয়াল রাখবা। তাহলে মনে করো আমি বললাম যে হাজির বিরিয়ানি থেকে 10 প্যাকেট বিরিয়ানি আনা হলো 1000 টাকা, আমি বললাম 100 টাকা দিয়া। এক প্যাকেট বিরিয়ানি হলো 100 টাকা দিয়া, কি যাবে লিখবা? আপ্যায়ন স্যার, খরচ বিরিয়ানি ডেবিট, খুচরা নগদান ক্রেডিট। আপ্যায়ন খরচ বিরিয়ানি ডেবিট। হিসাবে আপ্যায়ন খরচ। না স্যার, ডিজিটাল ভাবে বিরিয়ানি হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। আমি আবার খুচরা নগদান ক্রেডিট। তোমাদের বিরিয়ানির কথা বললে খাবার আগ্রহ বাড়া দিচ্ছি না তো? স্যার আপনি তো বিরিয়ানির কথা বলে ক্ষুধা লাগাই দিতেছেন আমি স্যার। সেটাই বলতেছি, সেই জিনিস আমার তো আগে থেকে ক্ষুধা লেগেছিল, স্যার যাক, এবার আমার অবস্থা বুঝছি। তো এখন ভালো হয়েছে যে আমি স্মরণ করে দেওয়ার পরে আর খাইছিলে তো আগেই ফাইটটা যাবি রে। তাড়াতাড়ি তাড়াতাড়ি রান্না করে খাইবা ক্লাস শেষ করে। সরি, ডোন্ট মাইন্ড। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, ওকে, খেয়াল করো, mind it, yes. মনোযোগ দাও। আর যেটা বলছিলাম, তাই জাবেদা কিন্তু বিরিয়ানি লেখা যাবে না, কি লিখতে হবে? আপ্যায়ন খরচ ডেবিট, আপ্যায়ন খরচ। খুচরা নগদান ক্রেডিট। খুচরা নগদান ক্রেডিট, ভেরি গুড, হ্যাঁ রাইট, ঠিক আছে। আপ্যায়ন হিসাব ডেবিট বা আপ্যায়ন খরচ হিসাব ডেবিট, খুচরা নগদান মানে হিসাব। স্যার, বলো। স্যার কোনো খাদ্যর নাম থাকলে আপ্যায়ন খরচ দিয়ে দিব। হইলে আপ্যায়ন খরচ লিখবা, ভেরি গুড, এটাই বলছিলাম। তারপরে ধরো অফিসের কোনো কর্মচারী, ম্যানেজার বা পেটি ক্যাশিয়ার বা কোনো জায়গায় আসা যাওয়া করেছে, রিক্সা দিয়ে, সিএনজি দিয়ে, বাস দিয়ে যদি আসা যাওয়া করে, কথাগুলো খেয়াল করো, রিক্সা, সিএনজি, হোন্ডা, বাস অথবা প্রাইভেট কার, এগুলো যদি ভাড়া দেওয়া হয়, এগুলোকে আমরা একসাথে লিখবো যাতায়াত খরচ। যাতায়াত খরচ। কি লিখবো? যাতায়াত খরচ। আর যদি ভ্যান গাড়ি, পিকআপ, ট্রাক, যদি ভ্যান গাড়ি হয়, ভ্যান গাড়ি দিয়ে কোনো মানুষ আসা যাওয়া করে? ভ্যান গাড়ি দিয়ে না স্যার। আসা যায় না। ভ্যান গাড়ি দিয়ে কারবারের মালামাল আনা হয়, পণ্য আনা হয়। ভ্যান গাড়ি বা ভ্যান, ট্রাক, অথবা যদি এরকম দেখো যে লেখা আছে পিকআপ, এই ধরনের সাধারণত খুচরা খরচে আসে না। যদি আসে তাহলে এটাকে আমরা লিখবো পরিবহন। কি লিখবো? পরিবহন। খেয়াল রাখতে হবে স্যার যাতায়াত খরচটা আরেকবার বলবেন। যেগুলো দিয়ে মানুষ আসা যাওয়া করে, কারবারের সংশ্লিষ্ট ব্যক্তিরা আসা যাওয়া করবে, রিক্সা, হুন্ডা, সিএনজি, বাস, প্রাইভেট কার, এই ধরনের গুলো হইলে বুঝতে হবে কোনো ব্যক্তি আসা যাওয়া করেছে, তখন তার নাম দিবা যাতায়াত। নাম কি লিখবা? যাতায়াত। যাতায়াত। আর যদি হয় ভ্যান গাড়ি, ট্রাক, পিকআপ, এরকম হলে আমরা লিখবো সেটাকে পরিবহন। পরিবহন। কি লিখবো? পরিবহন। তারপরে মনে করো কিছু কিছু খরচ আছে যেগুলাকে খরচের আসলে কোনো নাম দেওয়া যায় না। যেমন মনে করো অফিসে একজন কর্মচারী আছে, একটা কোশ্চেন ছিল। বলো।
স্যার যাতায়াত পরিবহন তাহলে তো আবার দুইটা ঘর হয়ে যাবে না? হ্যাঁ, দুইটা ঘর হয়ে যাবে, যাতায়াতের ঘর একটা ঘর হবে, একটা পরিবহনের নামে ঘর হবে আলাদা। ওকে স্যার। তো ধরো অফিসের যদি কোনো কর্মচারী ও তাকে দিয়ে যদি মনে করো একটা ঘর মোছানো হয়, মানে অফিসের রোগটা মোছানো হয়, অথবা তাকে যদি কোনো কারণে কোনো অনুষ্ঠান উপলক্ষে তাকে বকশিশ দেওয়া হয়, অথবা কোনো দরিদ্র মানুষ আসলে কারবারের মধ্যে তাকে যদি ভিক্ষা দেওয়া হয়, সাহায্য করা হয়, এই ধরনের যদি কোনো খরচ হয়, অফিস পরিচ্ছন্ন ব্যয়, অথবা অফিস কর্মচারীর বকশিস, অথবা কাউকে ভিক্ষা দেওয়া হলো, বা কাউকে দান করা হলো, সাহায্য করা হলো, এই ধরনের খরচগুলোকে আমরা লিখবো বিবিধ খরচ। কি খরচ দেব? বিবিধ খরচ। বিবিধ স্যার খরচ। অন্যান্য খরচ লেখা যায় না? এতে বিবিধ লিখবা, শব্দটা এখানে অন্যান্য না বলে আমরা শব্দ ব্যবহার করবো, বিবিধ খরচ ব্যবহার করবো। বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে আমি তোমাদেরকে যে কথাগুলো বললাম, এই যেহেতু একটা নগদানের মধ্যে টাকা পাবো একজনের কাছ থেকে, প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে। কে টাকা পাবে? খুচরা ক্যাশিয়ার। প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে টাকা পাবে খুচরা ক্যাশিয়ার। এই টাকাটা উনি নগদান বইয়ের প্রাপ্তির ঘরে লিখবে। কোন ঘরে লিখবে? নগদান বইয়ের প্রাপ্তির ঘরে। প্রাপ্তির ঘরে লিখবে। তো প্রাপ্তির ঘরে লিখে, আর খরচগুলোর জন্য সে প্রত্যেকটা জন্য আলাদা 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 ঘর করবে। মনিহারির আলাদা, যাতায়াতের আলাদা, পরিবহনের আলাদা, আপ্যায়নের আলাদা, হ্যাঁ, বৈদ্যুতিক খরচ আলাদা, ডাক ও তার আলাদা। এই জন্য এটা অনেকগুলো ঘর করতে হয় খরচের জন্য। তাই এটাকে বলা হয় বহুঘরা নগদান বই অথবা খুচরা নগদান বই। এই খুচরা নগদান বইয়ের ক্ষেত্রে তোমাদেরকে আমি যে জিনিসটা শেখাবো সেটা হচ্ছে যে প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে সাধারণত যদি খুচরা ক্যাশিয়ারকে টাকাটা আগে দিয়ে দেওয়া হয়, মানে মাসের শুরুতেই যদি দিয়ে দেওয়া হয়, আপনাকে 1000 টাকা দিয়ে দিলাম, এবার আপনি খরচ করেন। 1 মাস খরচ করার পরে যদি আপনার টাকা 1000 থেকে 800 খরচ হয়ে 200 টাকা রইলো, 800 খরচ হয়ে গেল, আবার আপনাকে 800 দিয়ে দিব, আবার আপনাকে 1000 বানাই দিব, আবার আপনি খরচ করতে থাকবেন। যদি এরকম হয়, আমি কথা তোমাদেরকে আরেকবার বলছি, ব্যাপারটা এরকম, যদি প্রধান ক্যাশিয়ার খুচরা ক্যাশিয়ারকে টাকা খরচ করার আগেই টাকা দিয়ে দেয় খরচ করার জন্য, এটাকে বলা হয় অগ্রদত্ত পদ্ধতি। কি পদ্ধতি? অগ্র স্যার বুঝি নাই। শব্দটা অগ্রদত্ত। অগ্রদত্ত আগে দেওয়া পদ্ধতি। কি পদ্ধতি? স্যার আগে এটা দেওয়া বুঝছি না, পদ্ধতি। আরেকবার একটু আচ্ছা, বুঝাইলে ভালো হতো। তোমরা 1 মিনিট একটু লাইনে থাকো। স্যার আপনি কি শোনা যাচ্ছে না? স্যার মেবি মিউট করা। আমি বুঝি না, সবসময় কমার্স স্টুডেন্ট এত কম থাকে।
হ্যালো, জি স্যার। হ্যাঁ আমি একটু মিউট ছিলাম, হ্যাঁ সরি, দেখো খেয়াল করো যেটা বলতেছিলাম, শব্দটা দেখো আমি যে হাইলাইট করেছি, শব্দ হলো অগ্রদত্ত। শব্দটা হচ্ছে কি? অগ্রদত্ত। অগ্রদত্ত। মানে অগ্রদত্ত থাকলে কি খুচরা বসবে এমন না কিছু? না 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 না, ব্যাপারটা আমি তোমাদের অগ্রদত্ত শব্দটা আলাদা একটা শব্দ। মানে খুচরা নগদ বই দুই রকমের হয়, একটা হলো সাধারণ খুচরা আর একটা অগ্রদত্ত পদ্ধতি। আমি তোমাদেরকে অগ্রদত্ত পদ্ধতিটা শিখাবো আগে। সাধারণ খুচরা আর অগ্রদত্তের মধ্যে যে পার্থক্যটা, অঙ্কটা করানোর সময় তোমাকে আমি দেখাবো। একই অঙ্ক একইভাবে করতে হবে, বাট দুইটার মধ্যে একটু পার্থক্য হচ্ছে, অগ্রদত্ত মানে হচ্ছে প্রধান কেশিয়ার খুচরা কেশিয়ারকে টাকাটা আগে দিয়ে দিবে, খরচ করার আগেই টাকাটা প্রধান কেশিয়ার খুচরা কেশিয়ারকে দিয়ে দিবে। কেমন? জি স্যার। হ্যাঁ, তো খেয়াল করে আমি বলি যে আমি একটা সেন্টেন্স বলি, তোমরা কথাটা খেয়াল করে শোনো। যে আমি যদি বলি যে এখানে লেখা আছে মেসার্স আবিদা ট্রেডার্স, আমি বললাম যে মেসার্স আবিদা ট্রেডার্স খুচরা নগদান বই অগ্রদত্ত পদ্ধতিতে সংরক্ষণ করেন, তার অগ্রদত্ত টাকার পরিমাণ 2000 টাকা। কথাটা আবার বলি, তার অগ্রদত্ত টাকার পরিমাণ 2000 টাকা। কয় টাকা? 2000। 2000 টাকা। তার মানে এই কথা দ্বারা তোমাকে বুঝতে হবে, প্রত্যেক মাসে যখন সে খরচ করা শুরু করবে তার হাতে 2000 টাকা থাকতে হবে। কত থাকতে হবে? 2000। 2000। মনে করো জানুয়ারি মাসে তার কাছে 2000 টাকা আছে। মনে করো জানুয়ারি মাসে তার কাছে 2000 টাকা প্রধান কেশিয়ার দিয়েছে। এবার জি স্যার। জানুয়ারি মাসে সে 1600 টাকা খরচ করে ফেলেছে খুচরা খরচ বাবদ। কত খরচ করে ফেলেছে? 1600। তার হাতে রইল কয় টাকা? 400। 400। ফেব্রুয়ারি মাসে আইসা, ফেব্রুয়ারি মাসে যখন আবার সে খরচ করতে শুরু করবে, এই 400 টাকাকে বলবে তার খুচরা নগদ তহবিল, এটা তার ব্যালেন্স, তার হাতে আছে। তার হাতে কয় টাকা আছে? 400। এটাকে বলবো আমরা ব্যালেন্স বিডি। কি বলবো? ব্যালেন্স বিডি, অথবা এটা আরেকটা নাম বলবো প্রারম্ভিক খুচরা নগদ তহবিল। প্রারম্ভিক খুচরা নগদ তহবিল। তার কাছে খুচরা নগদ তহবিল কয় টাকা আছে? 400 টাকা। 400। এটাকে আমরা কি বলবো? ব্যালেন্স বিডি বলবো। কি বলবো? ঠিক। ব্যালেন্স বিট। কয় টাকাকে বলবো? 400 টাকাকে। আর এই যে 1600 টাকা জানুয়ারি মাসে খরচ হয়ে গেল, ফেব্রুয়ারি মাসে তার হাতে 400 টাকা আছে, থাকার পরেও প্রধান কেশিয়ার খুচরা কেশিয়ারকে ওই 1600 টাকা খরচ শুরু করার আগেই আবার দিয়ে দিবে। দিয়ে খুচরা কেশিয়ার টাকাটাকে 2000 বানাই দিবে। বানাই দেওয়ার পরে এবার খুচরা কেশিয়ার খরচ করতে শুরু করবে। ব্যাপারটা এরকম নয় যে আগে 400 খরচ করো তারপরে আবার টাকা নাও, তা না। মাসের শুরুতে যেহেতু তার অগ্রদত্ত টাকার পরিমাণ হবে 2000 আর তার হাতে আছে 400, বাকি 1600 টাকা যেটা আগের মাসে খরচ হয়েছে, ওই 1600 টাকা এখন ফেব্রুয়ারি মাসে প্রধান কেশিয়ার খুচরা কেশিয়ারকে দিয়ে দিবে। 1600 টাকা দিয়ে তাকে 2000 বানিয়ে দিবে। এটাকে বলা হয় অগ্রদত্ত। আমার কথা বুঝছো না বুঝো নাই? জি স্যার বুঝছি। তাহলে এবার খুচরা কেশিয়ার প্রধান কেশিয়ার কাছে কয় টাকা পাবে? স্যার 400 টাকা পাবে। 400 তার হাতেই ছিল। আচ্ছা 2000 পাবে। বুঝিনি স্যার। আমি আবার বলি, তাহলে আবার বলি, খুচরা কেশিয়ারের কাছে জানুয়ারি মাসে টাকা ছিল 2000, সে খরচ করেছে 1600 খরচ করার পরে তার হাতে আছে 400। এটাকে সে ব্যালেন্স বিডি নামে লিখবে, প্রারম্ভিক তহবিল নামে লিখবে। তো তার হাতে 2000 টাকা হইতে শর্ট কয় টাকা? স্যার 1600। 1600 টাকা। 1600 টাকা, যেই টাকাটা আগের মাসে খরচ হয়েছে, এই 1600 টাকা প্রধান কেশিয়ার এখন খুচরা কেশিয়ারকে দিয়ে দিবে। তার মানে খুচরা কেশিয়ার প্রধান কেশিয়ার কাছে কয় টাকা পাবে? স্যার মোট 3600। আমি আবার বলি, তার আরে লাস্টটা বুঝতেছি না, প্রধান ক্যাশিয়ার খুচরা ক্যাশিয়ার থেকে কত পাবে? খুচরা কেশিয়ার কাছ থেকে পাবে না, খুচরা কেশিয়ার প্রধান কেশিয়ার কাছ থেকে পাবে। জি স্যার। তার কাছে টাকা থাকতে হবে কত? সবসময় 2000। 2000। তার কাছে আছে কত? 400। তাহলে কত থাকতে লাগবে আর 2000 হইতে? 1600। এই 1600 টাকা পাবে প্রধান কেশিয়ার কাছ থেকে খুচরা কেশিয়ার।
অর্থাৎ ওকে আগের মাসে যে টাকাটা খরচ করছে পরের মাসের 1 তারিখে আইসা ওই টাকাটা প্রধান ক্যাশিয়ার খুচরা ক্যাশিয়ারের কাছে দিয়ে দিবে, দিয়ে তাকে 2000 বাড়াই দিবে। বুঝছো না বুঝো না এবার? স্যার বুঝছি। তাহলে এবার বলো, প্রধান ক্যাশিয়ার কাছ থেকে খুচরা ক্যাশিয়ার ফেব্রুয়ারি মাসের 1 তারিখ কয় টাকা পাবে? 1600 টাকা। 1600 টাকা পাবে। হ্যাঁ ফাইন। এই 1600 টাকা জাবেদা কি লিখবে খুচরা ক্যাশিয়ার? নগদান হিসাব ডেবিট আর হচ্ছে খুচরা ক্যাশিয়ার না প্রধান ক্যাশিয়ার খুচরা হিসাব নগদান ডেবিট, খুচরা নগদান ডেবিট আর নগদান ক্রেডিট। হ্যাঁ ফাইন। খুচরা নগদান ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। খুচরা নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, এই জাবেদা লিখবে। এই টাকাটা যদি খুচরা ক্যাশিয়ার প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে নগদ না পায় চেক পায়, তখন সে জাবেদা লিখবে খুচরা নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক ক্রেডিট। খুচরা নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। মরিয়ম বলো তো, চেক দ্বারা পাইলে কি জাবেদা লিখবে খুচরা ক্যাশিয়ার? স্যার ব্যাংক হিসাব লিখতে হবে, কারণ চেক তো স্যার ব্যাংকের হিসাব। জাবেদাটা কি হবে তাইলে? স্যার ব্যাংক হিসাব হবে, মানে স্যার আমি কি টাকাটা পাচ্ছি? মানে খুচরা ক্যাশিয়ার টাকাটা পাচ্ছে, খুচরা ক্যাশিয়ার। স্যার ব্যাংক হিসাব ক্রেডিট হবে, খুচরা নগদান হিসাব ডেবিট হবে। ঠিক করে বলো, কিভাবে বলো, ডেবিট আগে বলো। স্যার খুচরা নগদান হবে ডেবিট আর ব্যাংক হিসাব হবে ক্রেডিট। ভেরি গুড, ভেরি গুড। এটাই হবে যে নগদে পাইলে লিখবা নগদ খুচরা নগদান ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আর চেক পাইলে বলবা খুচরা নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আমার কথা তোমরা বুঝছো না বোঝো নাই? জি স্যার বুঝছি। হ্যাঁ, যদি বুঝে থাকো তাহলে তোমাকে যদি কেউ প্রশ্ন করে, আমি লাইনটা আরেকবার বলি, কেউ যদি প্রশ্ন করে যে প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে খুচরা ক্যাশিয়ার যে টাকাটা পাইলো 1600 টাকা, এর আগে যদি কেউ প্রশ্ন করে যে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে খুচরা নগদ তহবিল কয় টাকা, খুচরা নগদ তহবিল কয় টাকা, তুমি কয় টাকা বলবা? 400 টাকা বলবা, কারণ তার হাতে 400 টাকা ছিল। হ্যাঁ, তো দেখো আজকে তোমাদের সাথে আমি যেটুকু আলোচনা করেছি তার ভিত্তিতে তোমাদের সামনে একটা অঙ্ক আমি দেখাচ্ছি, তোমরা এটা বাসায় করার চেষ্টা করবে। আমি বলে দিচ্ছি। মেসার্স আবিদ ট্রেডার্স তার খুচরা নগদান বই অগ্রদত্ত পদ্ধতিতে সংরক্ষণ করেন 2018 সালের মে মাসে। তার ব্যবসায়ের সম্বন্ধিত লেনদেনগুলো ছিল নিম্নরূপ: খুচরা নগদ উদ্বৃত্ত 150 টাকা, খুচরা নগদ উদ্বৃত্ত 150 টাকা, ব্যালেন্স বিডি লিখবো। আর প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে নগদ প্রাপ্তি 650 টাকা, এটা প্রাপ্তির দিকে লিখবো। এটা কিভাবে লিখবা আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি, এটা দেখাচ্ছি তোমাদেরকে। কাগজ ক্রয়, এটা কোন ঘরে লিখবা? মনিহারি। বাস ভাড়া, যাতায়াত খরচ। যাতায়াত খরচ। ডাক টিকিট, ডাকোতার। চা বিস্কুট, আপ্যায়ন খরচ। কলম ও কার্বন, মনিহারি। মনিহারি। রিক্সা ভাড়া, যাতায়াত খরচ। আলপিন ক্রয়, মনিহারি। অফিসের নাস্তা খরচ, আপ্যায়ন। আপ্যায়ন খরচ। মোবাইলের ফ্লেক্সি লোড, ডাকোতার। ডাকোতা। পিয়নকে হ্যাঁ। বকশিস, বিবিধ খরচ। বিবিধ খরচ। ফাইন, ভেরি গুড। তো দেখো এটা আমি তোমাদের 3টা প্রশ্ন এখানে করা হয়েছে, খতিয়ান, খুচরা নগদান আর এক ক নাম্বার তোমাদের আমি একটু দেখায় বলছি। যদি বলে অগ্রদত্ত টাকার পরিমাণ নির্ণয় করো, তাহলে তোমাকে যেটা করতে হবে যে খুচরা নগদ তহবিল আছে আমার হাতে 150 টাকা, আর প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে পাইলাম 650 টাকা, এই মোট 800 টাকা হচ্ছে অগ্রদত্ত টাকার পরিমাণ। এটা তোমাদের আমি এমনি শেখানোর জন্য এখানে দিয়ে রেখেছি, এটা তোমাদের আজকে আপাতত দরকার নেই, এটা তোমাদের পরে আমি বুঝাবো। তোমরা আজকের প্রশ্নের উত্তর হচ্ছে এইটা, খুচরা নগদ তহবিলের পরিমাণ 150 আর এপ্রিল মাসে খরচের পরিমাণ 650, মোট 800 টাকা। জাস্ট আমি তোমাদের ঘরটা দেখা রাখছি, সময় 1 মিনিট সময় আছে মাত্র। এই হচ্ছে প্রাপ্তির ঘর, এটা তারিখ, এটা বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, মোট খরচ টাকা, আর এটা খুচরা খরচের বিশ্লেষণ লেখা, মনিহারি, যাতায়াত, ডাকোতার, আপ্যায়ন, বিবিধ লেখা। এই যে কাগজের বরাবর এটা লিখবা মনিহারির ঘরে, বাস ভাড়া লেখা এটা বরাবর লিখবো যাতায়াতের ঘরে, ডাক টিকিট লেখা ডাকোতারের বরাবর এই ঘরে, চা বিস্কুট লেখা আপ্যায়নের ঘরে লিখবো এখানে, কাগজ কলম মনিহারি মনিহারির ঘরে, রিক্সা ভাড়া যাতায়াতের ঘরে, আলপিন আবার মনিহারির ঘরে, অফিসের নাস্তা আপ্যায়নের ঘরে, মোবাইল ফ্লেক্সি লোড ডাকোতার, পিয়নকে বকশিস বিবিধের ঘরে। ঠিক আছে, তবে এইটুকু আজকে শিখলাম তোমাদেরকে
নিচের যে কাজটুকু আছে এটা ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার তোমাদের বুঝাবো, এইটুকু কাজ আগামী ক্লাসে বুঝাবো। কেমন? স্যার পরীক্ষার সময় কি লেখা থাকবে